প্রেগনেন্সির আগে আমাদের মেয়েদের জীবনটা যেরকম থাকে আর প্রেগনেন্ট হওয়ার পরে কিন্তু আমাদের জীবনটা অনেকটাই পাল্টে যায়। শারীরিক পরিবর্তন তো আছেই, তার সাথে রয়েছে আমাদের মানসিক পরিবর্তন, কাজের পরিবর্তন। যারা প্রফেশনাল রয়েছে, চাকরি বাকরি করে, তাদের ক্ষেত্রেও অনেক পরিবর্তন আসে। এই সমস্ত কিছু সমস্যাকে মানিয়ে গুছিয়ে নিয়ে আমরা কিন্তু আমাদের এই 9 মাসের প্রেগনেন্সি জার্নিটাকে ভীষণভাবে উপভোগ করি। নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার 6 মাসের একটা প্রেগনেন্সি রুটিন। সকাল থেকে আমি কি করি। এখানে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি একটু এক্সারসাইজ করতে বসে গেছি অ্যাজ ইউজুয়াল। এটা আমার প্রেগনেন্সির আগেও রুটিন ছিল। প্রেগনেন্সির আগে যেভাবে আমি এক্সারসাইজ করতাম সেটা করি না, কিন্তু এখন ওই হালকা ফুলকা এক্সারসাইজ করি। আর ব্রিদিং এক্সারসাইজের উপর আমি একটু বেশি করে জোর দিই। তোমরা যারা যারা প্রেগনেন্ট রয়েছো, আমার ভিডিওটা দেখছো, তারা কিন্তু চাইলেই একটু ইয়োগা করতে পারো সকালবেলা ঘুম থেকে উঠে। খুব ভালো এটা আমাদের হেলথের জন্য। আর যারা কোনোদিনই এক্সারসাইজ করনি, ইয়োগা করনি, তারা কিন্তু ওই ব্রিদিং এক্সারসাইজটা মাস্ট করতেই পারো। এটা কিন্তু ভীষণভাবে হেল্পফুল আমাদের প্রেগনেন্সিতে। আমি ফার্স্ট ট্রাইমেস্টারে প্রথম 3 মাস কিন্তু আমি ব্রিদিং এক্সারসাইজ করেই কাটিয়েছি। যাই হোক, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে রুটি, বেগুন ভাজা আর ডিম সেদ্ধ খাবো। ফার্স্ট ট্রাইমেস্টারে আমি ঘুম থেকে উঠেই আগে ওই ভেজানো বাদামগুলো খেয়ে নিতাম, যেটা সবাই খায় প্রেগনেন্সিতে। কিন্তু কেন জানি না এই সেকেন্ড ট্রাইমেস্টারে আমার এই বাদামগুলো খেতে একদম ভালো লাগে না। আমি না ওগুলোকে ওই বিকেলবেলা যখন চা খাই তার আগে খেয়ে নিই কয়েকটা। আর ওই ভেজানো বাদাম খাই না, ওই আলমন্ড আর কাজু কিশমিশ যা আছে শুকনোই খেয়ে নিই কয়েকটা, 4-5টা করে নিয়ে। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি একটা চা বানাই, সেই চাটা খাই, খেয়ে দিয়ে তারপর একটু ইয়োগা করি, তারপর ব্রেকফাস্ট করি। যেমন আজকে ব্রেকফাস্টের সঙ্গেই চাটা খাচ্ছি। আর চাটা কি দিয়ে বানাচ্ছি তোমাদেরকে বলে দিই। ওই তুলসী পাতা, পুদিনা পাতা, আদা, একটু জিরে, মৌরি, গোলমরিচ আর একটু হলুদ আছে। হলুদটা আমি গাছের হলুদ, এটা একজনদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। বাজার থেকে চাইলে তোমরা কিনে নিতে পারো। ওই হলুদটাকে একটু ছেঁচে নিয়ে তারপর চায়ের মধ্যে দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর চাটা কাপের মধ্যে ঢেলে ওর মধ্যে একটুখানি মধু দিয়ে ওই চাটাকে খেয়ে নিতে হবে। ওটা না সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া ভীষণ উপকার। যাদের সর্দি কাশির ধাত রয়েছে, যেমন আমার ঠান্ডা লাগার প্রচন্ড পরিমাণে ধাত আছে, তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ওটা খেয়ে নিই। আর কোনো দিন বিকালবেলাতেও ওই চাটা বানাই। আর ওর মধ্যে না চিনি দেবে না, ওর মধ্যে মধু দেবে, ওটা ভীষণভাবে কাজ করে। আর একটুখানি আদা দিয়ে দেবে। যখন দেখবে তোমার একটু ঠান্ডা ঠান্ডা মতো লেগে গেছে, তখন একটু আদা বেশি করে দিয়ে দেবে। তারপর ওটাকে ভালো করে ছেঁকে নেবে, ছেঁকে নিয়ে ওটা খেয়ে নেবে। ভীষণ উপকারী এই চাটা। আমি যেহেতু রাত্রিবেলা খুব তাড়াতাড়ি শুয়ে পড়ি, সেই জন্য সকালবেলা আমার খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। আর ঘুম ভেঙে গেলেই এখন করে দেখেছি খুব খিদে পায়। সেই জন্য সকালবেলা চেষ্টা করি রুটি খাওয়ার। না হলে রুটিটা আমি অ্যাভয়েডই করতাম। প্রেগনেন্সির আগে আমি একদম রুটি খেতাম না, খেতে পারতাম না, আর খেতে ভালো লাগতো না। রুটিটা দেখলেই যেন আমার চোখে জল চলে আসতো। কিন্তু এখন আমি প্রত্যেকদিন রুটি খাওয়ার চেষ্টা করি। আর রুটিটা খাওয়া দরকার, আটার রুটি। তারপর চা খেতে খেতে একটুখানি ওই সোশ্যাল মিডিয়া ঘেঁটে নিই। চারিদিকে দেখি যে কোথায় কত ফলোয়ার্স বাড়লো, কোথায় সাবস্ক্রাইবার বাড়লো, কে লাইক করলো, কোনটাতে কত ভিউজ আসলো, এগুলো সমস্ত কিছু দেখে নিই। অ্যাকচুয়ালি আমাদের না ওই ফেসবুক বা ইনস্টাগ্রাম নিয়ে অতটা বেশি মাথা ব্যথা নেই। আমি রিসেন্ট এখন ফেসবুকটা একটু বেশি পরিমাণে করছি, কিন্তু চেষ্টা করব ভিডিওগুলো প্রত্যেক দিন ইউটিউবে দেওয়ার, বড় ভিডিওগুলো। আর এখন শর্টস ভিডিওগুলো বেশি পরিমাণে দিচ্ছি। তোমরা যদি চাও তো শর্টসও প্রত্যেকদিন আপলোড করতে পারি, আর তোমরা যদি চাও তো বড় ভিডিও প্রত্যেকদিন আপলোড করতে পারি, কিন্তু তার জন্য তোমাদেরকে রেসপন্স দেখাতে হবে। এখন আমি একটু স্কিন কেয়ার করে নেবো। আর প্রেগনেন্সিতে স্কিন কেয়ার সেরকমভাবে করাই হয়ে ওঠে না। আর সত্যি কথা বলতে এই গত কয়েক মাস ধরে, এই 5 মাস আমি কিন্তু সেরকমভাবে সময় পাইনি, কাজ টাজ নিয়ে ব্যস্ত থাকতাম। তাই জন্য এখন আমি ঠিক করেছি যে নিজের কেয়ার করব, খাওয়া দাওয়ার উপর কেয়ার করব, স্কিনের কেয়ার করব। তো আজকে আমি হেয়ার কেয়ার করছি আর স্কিন কেয়ার করব। তো মাথায় একটুখানি প্যাক লাগিয়ে নেবো। ওই ডিমের সাদা অংশ আর ভিটামিন ই ক্যাপসুল যেটা আছে ওটা দুটো নিয়েছি, আর একটুখানি নারকেল তেল দিয়ে ভালো করে মিক্স করে মাথায় ওটাকে লাগিয়ে নিয়েছি প্যাকের মতো করে। আর আজকে দুপুরবেলা কুলেখাড়া শাক দিয়ে মাছের ঝোল বানাচ্ছি, সবজি দিয়ে, অনেক রকমের সবজি দিয়েছে। আর এই সময় না শাক খাওয়া ভীষণ ভালো। আমাকে অনেকে বলেছে শাক খেলে নাকি বেবির মাথায় অনেক চুল হয়। জানি না আমার বেবির মাথায় কত চুল হবে, তবে আমি যখন হয়েছিলাম তখন আমার মাথায় সেরকম ভাবে চুল ছিল না, ওই 6টা-7টা চুল ছিল। তবে এখন আমাকে সবাই বলে অনেক চুল অনেক চুল, কিন্তু আমি যখন ছোটবেলায় ছিলাম আমার মাথায় সেরকম ভাবে কোনো চুলই ছিল না। জানি না আমার পরে চুলটা কোথা থেকে এসে গিয়েছিল। দেখা যাক আমার বেবির কি হয়। যেহেতু সিম্পল ভাবে ঝোলটা বানাচ্ছি, সবজিগুলোকে একটু হালকা তেল দিয়ে ভেজে নিয়ে তারপর প্রেসার কুকারের মধ্যে দিয়ে শাকগুলোকে দিয়ে হলুদ নুন দিয়ে ভালো করে একটার মতো সিটি দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু মোরলা মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। আর আমি এখন খুব একটা বেশি তেল ঝাল মশলা আগেও খেতাম না, এখনও খাই না, চেষ্টা করি কম খাওয়ার। কিন্তু এখন আবার প্রেগনেন্সিতে দেখছি মাঝে মাঝে লোভ সামলাতে পারি না, অনেক কিছু খেয়ে নিই তৈলাক্ত জিনিস।
আর আজকে মাছের ঝোলটা খুব সিম্পলভাবে যেহেতু বানাচ্ছি, ওই একটুখানি আদা আর একটুখানি 5 ফোড়ন দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে ঝোলটাকে দিয়ে দেবো। আর আজকে না এই ঝোলটা আমি দুবেলাই খাবো, মানে আমি আর অমিত দুজনেই খাবো। রাত্রিবেলা যখন অমিত কলেজ থেকে আসবে তো আর কিছু রান্না করবো না, ভাতটাও বেশি করে বানিয়ে রাখছি আর ঝোলটাও বেশি করে বানিয়ে রাখছি। তো বানিয়ে রাখলে একটু সুবিধা হয়, তাহলে রাত্রিবেলা আর রান্না করতে লাগে না, ওটাই খেয়ে নেবো। আর রান্না করতে করতে এখন আমি এখানে ডাবের জল একটু খেয়ে নেবো। আর আমাদের এখানে না এত বাজে ডাব পাওয়া যায়, কি বলবো। ডাবটা যখন কাটি তখন মনে হয় এটা ডাব কাটছি না নারকেল কাটছি বোঝা দেয়। তো ডাব খেতে খেতে আমার অবস্থা ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। আসলে আমি যখন ভিডিওটা শ্যুট করেছিলাম তখন প্রচন্ড গরম ছিল, পুরো ঘাম দিচ্ছিল। তারপর আবার মাথায় প্যাক লাগিয়েছি, প্যাকটা তো শুকনো হচ্ছিল না, উল্টে আরো গলে গলে পড়ছিল। আর সেরকম ভাবে কিছু রান্না করব না, মাছের ঝোল আর ভাত। মাছের ঝোলটা এখন সাঁতলে দিয়েছি, ওটা হয়েও যাবে এক্ষুনি, 5 মিনিটের মধ্যে একটুখানি ফুটিয়ে নিলে হয়ে যাবে। দেখো এখানে মাছের ঝোল রেডি হয়ে গেছে। এরপর আমি একটু স্কিন কেয়ার করে নেবো। স্কিনটার অবস্থা ভীষণভাবে বাজে হয়ে গেছে, অনেক দিন যাবত আমার স্কিন কেয়ার করা হয় না। প্রেগনেন্সিতে বলে বেশি কেমিক্যাল লাগানো উচিত নয়, মেকআপ টেকআপ করা বা কোনো কেমিক্যাল জাতীয় কোনো জিনিস ইউজ করা উচিত নয়। তবে আজকে যেটা আমি ইউজ করছি ওটা বায়োটিকের একটা প্রোডাক্ট, এটা খুব ভালো হার্বাল একটা প্রোডাক্ট। তো আমার স্কিনটা না ভীষণ বাজে হয়ে গেছে। প্রেগনেন্সির আগে যতটাই গ্লো ছিল, প্রেগনেন্সিতে গ্লোটা চলে গেছে, উল্টে কালো 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 পুরো দাগ ছোপ হয়ে গেছে, স্পট হয়ে গেছে। ডাক্তারকে জিজ্ঞেস করলে ডাক্তার বলে এটা যেন তুমি পাকামো করে কিছু করতেই যাবে না, এটা অটোমেটিক চলে যাবে। তো আজকে একটুখানি স্ক্রাবিং করে নিচ্ছি, মুখটা অনেকটাই নোংরা হয়ে আছে। আর যেহেতু কালো কালো স্পট হয়ে আছে না, দেখতে ভীষণ বাজে লাগে। আমার তো প্রথম যে 3 মাস ছিল সেই 3 মাসে একদম বাজে হয়ে গেছিলো মুখটা। তারপর আস্তে আস্তে এখন আবার দেখি ওই দাগগুলো একটু একটু করে মেলাচ্ছে, বাট তাও দেখছি কালো 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 একটু স্পট বা ওই একটুখানি ব্রণর মতো বেরিয়ে যাচ্ছে। তারপর ব্রণটাকে খুঁটে দিচ্ছি, সেই জায়গাটা কালো হয়ে যাচ্ছে। আর আজকে চুলটাকে দেখো ভালো করে শ্যাম্পু করে নিয়েছি, ওয়াশ করে নেওয়ার পর ভালো করে এখানে একটুখানি শুকনো করে নিচ্ছি। আর এখন যেহেতু গরমকাল হেয়ার ড্রায়ারের প্রয়োজন পড়ে না, কিন্তু আমার আবার ঠান্ডা লাগার খুব ধাত রয়েছে। এই চুলটা নিয়ে যদি আমি এখন থাকি আর শুকনো হতে অনেকটাই সময় লাগবে, তাই ভাবলাম দরকার নেই বাবা, চুলটাকে একেবারে শুকনো করে নিই তারপরেই খেতে বসবো। আর যেহেতু রান্না করতে করতে অনেকটাই ঘেমে গেছিলাম, ঠান্ডা তো লেগে যেতেই পারে এই সময় ঠান্ডা গরমে, মানে একবার রান্নাঘরে ঘেমে যাচ্ছি, তারপর মাথায় ঘাম দিচ্ছি, তারপর চান করতে যাচ্ছি, তো এরকম করে ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকতেই পারে। আমার গরমকালেও আবার ঠান্ডা লেগে যায় ভীষণভাবে। আর প্রেগনেন্সিতে প্রায় অনেকবারই আমার ঠান্ডা লেগেছে, আমার ওই একটাই সমস্যা ছিল ঠান্ডা লাগা। এখন লাঞ্চ করে নেব। আর ওই আমি 2টো মাছ হয়তো খেতে পারবো না, একটাই টেনে টুনে খাবো। রাত্রিবেলা অমিত আর আমি একসঙ্গে যখন খাবো তখন 3টে মাছ ওই দুজনে মিলে একসঙ্গে ভাগ করে খেয়ে নেবো। আর একটুখানি ঢ্যাঁড়স ভাতে দিয়েছিলাম, চেষ্টা করি আরও 2-3টে সবজি অ্যাড করার। কোনো দিন উচ্ছে, ঢ্যাঁড়স, কুমড়ো বা যে কোনো সবজি, এখন সিজনাল যে সবজি পাওয়া যায় সেই সবজিগুলোকে ভাতের সঙ্গে দিয়ে একটুখানি সেদ্ধ করে নিই। আর তার সঙ্গে যদি কোনো আইটেম থাকে, ডাল থাকে, ঝোল থাকে, সেটাও নিই। বেশি করে সবজি এই সময় খাওয়া খুবই ভালো, আর আমি সবজি খেতে ভীষণভাবে ভালোবাসি। মাছ মাংসের থেকেও আমার সবজি ভীষণ প্রিয়। তো চলো এখন খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আর আমি এই প্রেগনেন্সি রিলেটেড ভিডিও বেশ কয়েকটা ইউটিউবে পোস্ট করেছি, কিন্তু সেরকমভাবে আমি রেসপন্স পাচ্ছি না যেরকম এক্সপেক্ট করেছিলাম। তার থেকে বরঞ্চ ফেসবুকে বেশি পরিমাণে আমি রেসপন্স পাচ্ছি। আর তোমরা যদি চাও যে আরও প্রেগনেন্সি রিলেটেড ভিডিও দেখতে, তোমরা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিও কী টাইপের ভিডিও দেখতে চাও, কীরকম টাইপের ভিডিও দিলে তোমাদের সুবিধা হবে। আমি অবশ্যই সেগুলো নিয়ে আসার চেষ্টা করব। আর আই হোপ কি তোমরা যারা যারা প্রেগনেন্ট রয়েছে তাদেরকে অনেক অনেক শুভকামনা আমার তরফ থেকে। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, হেলদি থাকো, ভালো করে খাওয়া দাওয়া করো। আর সব থেকে বড় জিনিস হচ্ছে চিন্তা মুক্ত থাকো, একদম টেনশন করবে না, সব কিছুই ভালো হবে। তো সেই ভেবে একদম এগিয়ে যাও। আর এই প্রেগনেন্সি জার্নিটা আমাদের কিন্তু চলে গেলে আর ফিরে আসবে না, তাই যতটা পারো এনজয় করো। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে, একটা লাইক আর শেয়ার করে দিও। বাই বাই।